আনান যাওয়ার পরই তুর লাফে বেড থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে তৈরি হয়ে বের হতে 2 মিনিট লেগেছে কিনা সন্দেহ। কালো হুডি, কালো লেডিস জিন্স, তার সাথে ম্যাচ করা হিজাব পরে, মুখে কালো মাস্ক পরে তৈরি হয়ে নিল। মোবাইল আর ব্যাগ নিয়ে দৌড়ে বেরিয়ে পড়ল তুর। তুর বের হয়েছে এমন সময় ক্যাথি আর স্টেলা একই গেটআপে বের হলো। আনান তখনও গ্যারেজে থেকে গাড়ি বের করছে। তুর ক্যাথি স্টেলার ফিসফিস করে বলল, কি ব্যাপার, জামাই দেখি আমার পছন্দের জিনিস পরে বের হলো। দেখ, আজ যদি এই মারাত্মক গেটআপে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখি, আমি কিন্তু ওখানকার গিয়ে চুল ছিঁড়ে ফেলবো। স্টেলা ভাবুক হয়ে বলল, এত রাতে অন্য মেয়ে কই থেকে পাইব? তুই ছাড়া আমি আর কেতলি আছি। ক্যাথি রেগে দাঁতে দাঁত চেপে বলল, তুরের বাচ্চা, ডুবে ডুবে জামাইকে ভালোবেসে বসে আছিস, তাও বুঝিস না। এখন আবার জামাইয়ের জন্য দরদ হচ্ছে। এত রাতে তুই পেতনি ছাড়া কোনো মেয়ের সাহস হবে না জিজুর সাথে লাইন মারার। এখন এইসব বাদ দিয়ে চিন্তা কর কিভাবে বের হবি। তুর বিরক্ত হয়ে বলল, চিন্তা করার কিছু নেই। আজ দারোয়ান কাকা নেই, নান রুটি বের হলেই আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়ে খুব সহজে বের হতে পারবো। স্টার ভাবুক হয়ে বলল, স্কুটিগুলো আছে নাকি চোরে নিয়ে গেছে? ক্যাথি স্টেলার মাথা চাপড় দিয়ে বলল, শুভ শুভ বল। এদিকে আনান গ্যারেজ থেকে গাড়ি বের করে গেট খুলে বের হয়ে গেল। আনান যাওয়া দেখে 3 বান্ধবী দৌড়ে গেটের কাছে গেল। তোর ফিঙ্গারপ্রিন্ট দিয়েই গেটে খুলতে ক্যাথি স্টেলার ওয়ালের পাশে ঝাড় থেকে স্কুটি দুটো বের করে স্টার্ট দিল। তোর ক্যাথির পেছনে বসলো। এরপর স্কুটি চালিয়ে আনানের গাড়ি পেছনে যেতে লাগলো। স্কুটি লাইট অফ করে দেওয়ার কারণে আনান তুরদের দেখতে পায় না। লোকেশন অনুযায়ী আনান পৌঁছে গেল শহর থেকে প্রায় 4 কিলোমিটার বাইরে, এমন জায়গায় যেখানে প্রায় মানুষের বসতি নেই বললেই চলে। আনান গাড়ি কিছুটা দূরে রেখে গাড়ি থেকে নামবে ফারহান এগিয়ে এলো আনানের দিকে। আনান হ্যান্ডশেক করে বলল, অল সেট। ফারহান বিনম্রতার সাথে জবাব দিল, ইয়েস কিং স্যার। তোর ক্যাথি আর স্টার হাঁ করে তাকিয়ে আছে। গোডাউনের ভিতরে লাইট জ্বলছে, তা আবছা আলো বাইরে এসে পড়ছে, কিন্তু রাত গভীর, তার ওপর ঘুটঘুটে অন্ধকার হওয়াতে এই 3 মেয়েকে আবছা আলোতে ঠাহর করার সাধ্য কারণেই নেই। আনান পিস্তল বের করে চেক করতে করতে বলল, আর সবাই কোথায়? ফারহান হাতে ইশারা দেখে বলল, সবাই সবার পজিশন নিয়েছে, তবে স্যার ভিতরের পরিস্থিতি সম্পর্কে কোনো কিছুই জানতে পারেনি, এজন্যই ব্যাপারটা জটিল মনে হচ্ছে। আনান কিছুক্ষণ চুপ থেকে বলল, কোকনেরগুলো উদ্ধার করার প্রয়োজন নেই, ওইগুলো ওখানে ডিস্ট্রয় করে দিব, আর এমনভাবে করতে হবে যাতে এইখানে কি নিয়ে কাজ হতো তা বোঝা যায়। ভিতরে পরিস্থিতি জানার আগ অব্দিও প্ল্যান বি ধরে এগোতে হবে। ওদের হাতে নাতে ধরার কিছু নেই, জাস্ট কিল দেম। ওকে স্যার বলে ফারহান নিচের জায়গায় চলে গেল। আনান ফোন বের করে কল স্ক্রিনে তুরের ছবির উপর হাত বুলে মুচকে হেসে ফোনটা পকেটে পুরে রেখে দিল। এতক্ষণে ঝোপের আড়াল থেকে তুরদের চোখে কোনো কিছু এড়োলো না। তুর বড় করে নিঃশ্বাস ফেলে আনানের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। আনানের সামনের দিকে এগিয়ে যেই হঠাৎ করে গুলিবর্ষণ শুরু হলো। তুর এক প্রকার স্তব্ধ হয়ে আছে। স্টেলার ভয়ে সিটিয়ে গেছে। ক্যাথি স্টেলা তুরের মুখ চেপে ধরে আছে। আনান গুলি আওয়াজ শুনতে পিছিয়ে গেল। পুরনো গোডাউনের উপর থেকে শুধু লেজার লাইটের আলো এসে পড়ছে। তুর প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে এই আলো কিসের। আনানকে বেস্ট 15 জানালো তাদের উপস্থিত টের পেয়েছে, তাই উপর থেকে ক্রমান্বয়ে গোলাগুলি হচ্ছে। ইভেন বেস্ট 15-এর একজন হাতে গুলি লেগেছে। আনান এই খবর শুনে অস্থির হয়ে পড়ে বেস্ট 15-কে নির্দেশ দিল প্ল্যান বি এক্সিকিউট করার। আনান অস্থির হয়ে এগিয়ে যেতে লাগলো। এমন সময় তুর খেয়াল করলো আনানের গায়ে একটা লেজার রশ্মি পড়ছে। তুর আর কোনো দিক চিন্তা না করে দৌড়ে গিয়ে আনানকে ধাক্কা দিল, কিন্তু ধাক্কা দেওয়ার ক্ষতি পরিমাণ কম হলেও শেষ রক্ষা হয়ে ওঠেনি। আনান ঝোপের মধ্যে ঢলে পড়ে। তুরের মুখে মাস্কটা খুলে আনানের মাথা নিচে করে তুলে নিল।
এই দিকে ক্যাথি আর রেস্টুরেন্ট হা হয়ে গেছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এমন কিছু ঘটবে তা একদম আশাই করেননি। তুর আনানের মাথা বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। গুলিটা আনানের বুকে বাম পাশে লাগার কথা, কিন্তু তুরের ধার দেওয়ার কারণে গুলিটা কাঁধে গিয়ে লাগলো। সেখানে থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। আনান ব্যথাতুর চোখে দুটো খুলে বলল, তুমি আমার তুর না? তুর কাঁদতে কাঁদতে জবাব দিল, হ্যাঁ আনান। আনান অন্ধকারে ঠিক ঠাউর করতে না পারলে তুরের স্পর্শ আরও কথা বুঝতে অসুবিধা না, এটাই তার আদরিনী তুরের গলা শুনতে আনান কোনো রকম উঠে বসে এক হাতে তুরকে বুকে জড়িয়ে নিল। এমন সময় বেস 15 আনানের কাছে চলে আসলো। ওরা এসে দাঁড়াতে বিকট শব্দ পুরো গোডাউন বিস্ফোরিত হলো। তুর ভয়ে আনানের বুকে সিটিয়ে গেছে। ক্যাথি স্টেলা তুরের পাশে এসে হাঁপাতে লাগলো। আনানের অবস্থা দেখে বেস 15 অস্থির হয়ে গেল। শাহেদ দৌড়ে গাড়ি দিয়ে এলো। আনান এতক্ষণ তুরকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকলো। আনান হাত আস্তে আস্তে আলগা হতে লাগলো। তুর বুঝতে পারলো আনান সেন্সলেস হয়ে যাচ্ছে। তুর আনানের হুডি ধরে ঝাঁকিয়ে আনানকে ডাকা আর কাছে। ফারহান সহ সবাই তুরকে উঠতে বলছে, কিন্তু তুর উঠছে না। পরে ক্যাথি আর স্টেলা তুরকে জোর করে উঠালো। সবাই আনানকে নিয়ে গাড়িতে উঠল। শাহেদ নিজের হুডি খুলে আনানের কাঁধে জড়িয়ে দিল। তুর আনানের পাশে বসে আছে। আনানকে সিটে শোয়ানো রয়েছে। আনানের মাথা তুরের কোলের উপর রাখা। তুর কাঁদছে আর আনানের সুস্থ হওয়ার প্রার্থনা করছে। শাহেদ বেস 15 দুজনকে বলল ক্যাথি আর স্টেলার স্কুল নিয়ে আসার জন্য, আর সবাই সিক্রেট ভিলার দিকে রওনা দিল। সবাই একটাই উদ্দেশ্য, আনানকে সুস্থ করা। সিক্রেট ভিলাতে পৌঁছে আনানকে বের করে আনা হলো। হসপিটালে নেওয়া যাবে না, তাই আনানের সকল চিকিৎসা ভিলাতেই হবে। এটাই শুধু এখন নয়, বরং সবার ক্ষেত্রে এই নিয়ম। তাই ভিলাতে একটা মেডিকেল কর্নার এবং রুম রাখা আছে, যেখানে গ্যাংয়ের সবাই চিকিৎসা নেওয়া হয়। বেস 15-এর মধ্যে 4 জন ডাক্তার, যার মধ্যে আনান একজন। আনান ইনজুরেড, তাই বাকি 3 জন আনানের দিকটা দেখবে। এদিকে আরেকজনের গুলি লেগেছে, তার হাতে লাগা বুলেট বের করে প্রপার চিকিৎসা নিয়ে বেডে শিফট করা হয়েছে। আনানের দিকটা দেখছে এখন। এদিকে তুর কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। ক্যাথি স্টেলা অনেক বুঝিয়ে শান্ত করতে পারেনি। তুর কাঁদছে আর বিড়বিড় করে আনানের নাম বলছে। শাহেদের টেনশন থাকলেও আনানের প্রতি তুরের ভালোবাসা দেখে ক্ষণে ক্ষণে অবাক হয়ে যাচ্ছে। অল্প কিছু সময় মেয়েটা স্যারের জন্য কাঁদতে কাঁদতে কী অবস্থা করেছে নিজের। শাহেদ অবাক হচ্ছে তুরের পাগলামো দেখে। তুর বারবার ছুটে আনানকে যে রুমে দেখছে সে রুমে চলে যাচ্ছে। ক্যাথি স্টেলার বারবার আটকে রাখছে। আনানের মেজরের কিছু না হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আনান সেন্সলেস হয়ে গেছে। 1.5 ঘন্টা পর আনানের রুমের দরজা খুলল। আনান কাঁধে লাগা বুলেটে বের করে ফেলল। 1 ব্যাগ রক্ত লেগেছে, যা ফারহান দিয়েছে, কারণ ফারহান আর আনানের ব্লাড গ্রুপ একই। আঘাত দেখতে ছোট কিন্তু গভীর, তাই ঠিক হতে কিছু সময় লাগবে। আপাতত ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই ঘুমাচ্ছে। তুর দৌড়ে আনানের রুমের মধ্যে চলে গেল। ক্যাথি আর স্টেলা আটকাতে গেলে শাহেদ তাদের মানা করে দেয়। তুর আনানের পাশে বসে কাঁদছে। কখন আনার মাথা হাত বুলিয়ে দিচ্ছে, তো কখনো সারা মুখে হাত ছুঁয়ে দিচ্ছে। তুরের আনানের হাত জড়িয়ে ধরে বিছানার এক পাশে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে অশ্রু বিসর্জন দিতে লাগলো। অন্যদিকে ক্যাথি আর স্টেলা এক প্রকার কাঠগড়া দাঁড় করানো হয়েছে। শাহেদ আর ফারহান তাদের জিজ্ঞেস করতে ক্যাথিও বলা আগে স্টেলা ভয় একে একে সব বলে দেয়। ফারহান আর শাহেদ অবাক হয়ে গেছে। তুর তাদের কিং স্যারের নাকের নিচ দিয়ে কিং স্যারের তথ্য বের করতে এত কারসাজি করেছে। তবে তার দুজনই খুব খুশি। একমাত্র তুরের কারণে আনান এত বড় বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, যদিও পুরোপুরি হয়নি। ফারহান আর শাহেদ ক্যাথি আর স্টেলাকে একটা রুমে নিয়ে গিয়ে রেস্ট করতে বলে বের হয়ে গেল। তুর গভীর ঘুমে মগ্ন। সকালে সোনালি রোদ জানালার পাশে বড় কামিনী গাছের পাতার ফাঁক দিয়ে এসে আনানের চোখে মুখে পড়ছে। আনান ক্লান্ত চোখ দুটো খুলে চারিপাশে তাকিয়ে চোখ বুজে আবার চোখ খুলল। বাম কাঁধে প্রচণ্ড ব্যথা অনুভব করছে, কিন্তু ডান কাঁধে নাড়াতে পারছে না। আনানের মাথা উঠিয়ে ডান হাতের দিকে তাকাতে চমকে উঠল। পিয়সী ঘুমন্ত মুখটা আনানের কাছে বরাবর অসাধারণ লাগলেও আজ পিয়সী ঘুমন্ত মুখশ্রী নিজে তাকিয়ে আনানের বুকটা মোচড় দিয়ে উঠল। আনন্দরের মুখের দিকে তাকিয়ে
দেখে চোখ দুটো ফোলা ফোলা আর চোখের নিচে কেমন কালশিটে দাগ পড়ে আছে। হিজাবটা প্রায় এলোমেলো হয়ে আছে, ছোট ছোট চুলগুলো হিজাব ভেদ করে মুখের ওপর পড়ছে। আনানের খুব ইচ্ছে করছে আলতো হাতে চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু চাইলেও হাত নাড়তে পারছে না। তার ডান হাতটা তার প্রিয়সীর পরম যত্নে জড়িয়ে রেখেছে, তাই ওর হাত নাড়ার প্রশ্নই আসে না। আনান তুরের চোখ মুখে অবস্থা দেখে বুঝতে পারলো তুর প্রচুর পরিমাণ কেঁদেছে। তপ্ত নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলো, কেন নিজের এই অবস্থা করলে আদরিনী? আনান আর কিছু বলতে নেই, তার আগে সায়েদ দরজা খুলে রুমে প্রবেশ করলো। আনান সায়েদের দিকে তাকিয়ে করলো যেন কোনো শব্দ না করে। আনান ইশারা পেতে সায়েদ মুচকে এসে আস্তে করে বলো, ঠিক আছে স্যার। সায়েদ এসে একটা অন্য তুরের গায়ের উপর দিয়ে দিল। আনান মুচকে এসে আস্তে করে বলল, কিছু বলবে? সায়েদ মাথা নাড়ে সম্মতি দিল। আনান ইশারা বলল। সায়েদ মুচকে এসে বলল, স্যার, কাল আপনার যেন ম্যাম প্রচণ্ড অস্থির হয়ে পড়েছিল আর অসম্ভব পাগলামি করেছে, যা হয়তো বলে বোঝাতে পারবো না। আর উনি আজানের একটু পরেই ঘুমিয়েছে, পুরোটা সময় কেঁদে কাটিয়েছে। তাই বলছিলাম এইভাবে ঘুমালে অসুস্থ হয়ে পড়বে। যদি ওনার কোনো রুমে নিয়ে প্রপার রেস্টের ব্যবস্থা করা হয় তাহলে ভালো হতো। আনান সায়েদের কথা শুনে হা হয়ে গেছে। তার মায়াবতী তার জন্য এতটা অস্থির ছিল, বউটা অস্থির হয়ে পাগলামো শুরু করে দিয়েছে। ইস, কেন যে দেখলাম না। আনান দূরে থেকে চোখ সরিয়ে সাহেদের দিকে তাকিয়ে বলো, সাহেদ, ওকে অন্য রুম নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, বরং এই বেডে ঠিকভাবে শুয়ে দেওয়ার ব্যবস্থা করো। সাহেদ মুচকি হেসে মাথা নাড়ালো। সাহেদ জানতো আনান এমন কিছু বলবে, তাই সাহেদ ক্যাথি আর এস্টেলাকে ডেকে নিয়ে এলো। ক্যাথি এস্টেলা তুরকে ঠিক করে শুয়ে দিয়ে রুমের বাইরে চলে গেল। সাহেদ মুচকি হেসে নিজের রুম থেকে বের হয়ে গেল। আনান তুরের মাথা হাত বুলিয়ে দিতে লাগলো। প্রায় 2.5 ঘন্টা পর তুরের ঘুম ভাঙল। চোখ খুলতে আনানের মুখটা দেখল তুর। তুর কিছুক্ষণ আনানের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে ডুকরে কেঁদে উঠল। আনান তুরের কান্না দেখে একটু বিচলিত হলো না, বরং তুরের চোখে পানি মুছে দিয়ে গলায় ডেকে উঠল, আদরিনী, কাঁদছো কেন? আনানের আদুরে গলায় বলা কথা তুরে উঠে বসে শক্ত করে আনানকে জড়িয়ে ধরল। তুর জড়িয়ে ধরতে আনান কাঁধে ব্যথা পেল। আনান নিজেকে সামলে নিয়ে এক হাতে তুরে আলগে নিল। তুর কেঁদে উঠে বলল, প্রমিস করেন আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আপনাকে ছাড়া আমি থাকবো কীভাবে আনান? আমি আপনাকে ছাড়া 1 সেকেন্ড কল্পনা করতে পারি না। আপনি কেন ওইখানে গেলেন? আনান, কেন গেলেন? আপনি খুব খারাপ, একদম খারাপ, বেশি খারাপ আপনি। আপনার কিছু হলে আমি কিভাবে থাকবো বলুন? তুরের প্রতিটা কথাই আনানের কাছে স্বপ্নের মতো। হ্যাঁ, আনান তুর থেকে একটু ভালোবাসা আশা করতো, কিন্তু এতটা থেকে বেশি পেয়ে গেছে, তাই আদরিনীর একটু নয় বরং সবটুকু দিয়ে ভালোবেসে ফেলেছে। আনানের চোখ দুটো পানিতে টয়টম্বুর, কিন্তু ঠোঁটের তৃপ্তির হাসি এক মুঠো নয়, বরং 1 সমুদ্র ভালোবাসা পাওয়ার খুশি। আনানের চোখে অশ্রু হয়ে জমেছে। তুর আনানের বুকে মুখ গুজে বিড়বিড় করে বলল, ভালোবাসি তো আনান। তুরের আওয়াজ ক্ষীণ হলো। আনান কানে পৌঁছাতে সময় লাগলো না। তুরে ভালোবাসি তো আনান কথাটি শুনতেই আনান 2 চোখ বুজে ফেলল আর চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুকণা। বহু প্রতীক্ষিত শব্দ, যাতে অজস্র মায়া আর হাজার আবদার জড়ানো। আনানের চোখে পানি মুছে ঠোঁট এলিয়ে হাসলো। তুর এখনো ফুঁপে ফুঁপে কাছে। আনান তুরের মাথায় চুমু দিয়ে এক হাতে তুরের পিঠ আলতো করে চাপড় দিতে দিতে বলল, এইভাবে কাঁদে কেউ? যাও, একটু ভালোবাসি বলে তাও কেঁদে কেঁদে বললে। একটু আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলো। তুর আনানের বুকে নাক ঘষতে ঘষতে আদুরে গলায় বলো, একটু না হয় অনেক বেশি ভালোবাসি বলছি। তুরের কথায় আনান শব্দ করে হেসে উঠল। আনানের কাছে তুরের আদুরের গলায় বলা প্রত্যেকটা কথা বেশ ভালো লাগে, কিন্তু এখন তো আদরিনী আদুরের গলা ভালোবাসি বলে, তাহলে তো আরও বেশি ভালো লাগার কথা। অবশ্য তুরের কথাগুলো আনানের কাছে ভালো লাগতেই সীমাবদ্ধ নয়, বরং তুরের কথাগুলো আনানের ভালোবাসা। আনান মুচকি হেসে তুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলো, তা বলতে না তো পিচ্চি বউটা। বড়দের মতো করে হুডি জিন্স পরে ঢাকা সেজে আমার পিছন পিছন কেন গিয়েছিলে? আনানের কথায় তুর আনানের বুক থেকে মাথা তুলে দূরে গিয়ে বসলো। আনান ভুরু কুচকে তুরের দিকে তাকাতে তুর 1 হাত দিয়ে অন্য হাতে আঙুল মোচড়াতে মোচড়াতে এদিক ওদিক তাকাতে লাগলো। আনান তুরের হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হাত এরকম করছো? ভালো কথা, কিন্তু যদি হাত লাল হয়ে যায় না?
তো দেখো তোমার খবর আছে। আনানের শান্ত গলার থ্রেড শুনে তুর হাত মোচড়ানো রেখে এদিক ওদিক তাকে দৃষ্টি লুকাতে চাইছে। আনান আদুরে গলায় বলল, কি হয়েছে জান, ভয় পাচ্ছ কেন? দেখো আমাকে সব বলো, আমি মোটেও বকা দিব না, আই প্রমিস। তুর আনানের দিকে তাকিয়ে ঠোঁট ফুলে বলো, ডাকু সাজিনি, বরং মাফিয়া লুক নিয়ে ডিটেকটিভ সেজেছি কিং স্যারের রহস্য উন্মোচন করতে। আপনাকে ফারহান ভাই কিং স্যার কেন বলল তাই? আনান তুরের কথা হাঁ হয়ে গেছে। তুর প্রথম থেকে শুরু করে একে একে সব বলতে লাগলো। আনন্দ শুনে বেহুশ হবার দশা। বউ তার সাথে থেকেও এত বড় চালাকি করলো, আর সে টেরও পেল না। তুর সব কিছু বলার পর নিজের দিকে তাকিয়ে ওড়না কোনায় গিট দিতে লাগলো। মনে মনে প্রস্তুত নিতে লাগলো আনানের বকার ধমক খাওয়ার। তুরকে অবাক করে দিয়ে আনান তুরকে বলল, তোমাকে ডিটেকটিভ কম পিচ্ছি কিউট মাফিয়া কুইন লাগছে বেশি। তুর অবাক চোখে আনানের দিকে তাকালো। আনান চোখ দিয়ে ইশারা করে পাশে বসার জন্য ডাকলো। তুর আনানের ইশারা অনুযায়ী ডান পাশে আনানের কাছে ঘেঁষে বসল। আনান মুচকি এসে এক হাতে তুরের কোমর জড়িয়ে ধরল। তুরের আনানের ডান পাজরে ওপরে মাথা এলিয়ে দিল। আনান মুচকি হেসে বলল, সব ঠিক আছে, কিন্তু এসব করতে গিয়ে তোমার যদি ক্ষতি হতো? তুমি কিং স্যারের রহস্য উন্মোচন করতে এসব করেছো, কিন্তু তুমি কি জানো কিং স্যারটা হচ্ছে মাফিয়া কিং, যে এখন তোমাকে তার বুকের ডান পাজরে স্থান দিয়েছে। আনানের কথা তোর মাথা উঠিয়ে আনানের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। আনান মুচকি ইশারা বুঝালো ব্যাপারটা সত্যি। তোর এখনও হা হয়ে আছে। আনান মুচকি এসে আবার বলল, এখানে যতজন দেখছো সব আমার লোক, আর আমি সেই কিং স্যার। কিউট লিটল মাফিয়া কুইন সেজে তুমি যে জায়গায় গিয়েছিলে সেই জায়গা আমার সিক্রেট পজিশন ছিল। তবে এটা কথা তোমার অসভ্য পথ লুচু পথটা কিন্তু খারাপ কাজ করে না, এই জন্য তার কাজটা একটু বেশি রিস্ক। তোর আনানের দিকে তাকিয়ে অভিযোগ করে বলো, আমাকে আগে বলেননি কেন? আনান কিছুক্ষণ চুপ থেকে বলো, তুমি দেখতে বড় হলে তুমি এখনো পিচ্ছি রয়ে গেছো, তাই বলিনি। তোর নাক ফুলে রেগে গিয়ে বলল, একদম পিচ্ছি বলবেন না, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে আরও আগে। আমি এখন আর পিচ্ছি নেই, বড় হয়ে গেছি। তোরের কথায় আনান ঠোঁট কামড়ে হেসে বলল, ঠিক আছে বড় হয়ে গেছো তাই এখন বলছি। তোর আরও এক ধাপ রেগে গিয়ে বলল, এখন তো ধরা খেয়েছেন তাই বলছেন, এজন্য বলে জামাইকে চোখে চোখে রাখতে হয়, নয়তো সাপের 5 পা দেখে তারা। তুরের এহেন কথায় আন একদম বেকুব বনে গেল। আনান অবাকতার সুরে বলল, সাপের 5 পা? তুর আনানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় কি জানেন, সে কোনো 5 পাওয়ালা প্রতিবন্ধী গুই সাপ দেখে সাপ ভেবে এই কথা বলেছে। তা না হলে চিন্তা করুন, সাপ পা পাবে কোথা থেকে, তাও আবার 5 পা। তুরের কথা শুনে আনান হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আনান এদিক ওদিক তাকিয়ে হাসি কন্ট্রোল করবে। তুর সাপের 5 পায়ের ভাবনায় পড়ে আছে। আনান কোনো রকম হাসি চেপে রেখে বলো, এখন বলো তোমার জামাই মাফিয়া শোনার পর তোমার ফিলিংস কি? তুর বিরক্ত নিয়ে বলো, কোনো ফিলিংস নেই, মাফিয়া হলে সে তো নান রুটি, একটু ভয় লাগছে না? আলাদা হাত পা নাক কান তো দেখছি না, শুধু পকেটে করা নান রুটি লাগছে না, এটাই পার্থক্য। তুরের কথা আনানের কাছে মানসম্মত গাছ উঠে গেছে, তাই নিজেকে স্বাভাবিক রেখে বলো, ঠিক আছে, আর ফিলিং জানার ইচ্ছে নেই, তবে কাল থেকে আজ যা যা হয়েছে তা কাউকে বলা যাবে না, কারণ মাফিয়া কিংকে বেস্ট 15 ছাড়া আজ অবধি কেউ দেখেনি আর জানেও না। কেন কিন্তু আজ তুমি আর তোমার 2 বান্ধবী জেনে গেলে? তোর কিছুক্ষণ চুপ করে থেকে বলো, আমি তো কাউকে বলবো না, বুঝতে পারছি কেউ জানলে আপনার সমস্যা হবে, ক্যাথিও বলবে না, কিন্তু এক্সট্রা কথা জানি না, কেউ ভয় দেখালে চোখ বন্ধ করে সব উগলে দিবে। আনান বাঁকা হেসে বলো, এক্সট্রা কাউকে বলবে না, এটা শিওর। তুই কুটল দৃষ্টিতে নিক্ষেপ করে বলো, কীভাবে এত শিওর হলেন? আনান ভাব নিয়ে বলো, সে আমার বেস্ট 15-এর মধ্যে একজন বউ হয়ে যাবে, আর বউ করার প্রস্তুতি চলছে। তোর ডেপ ডেপ করে আনানের দিকে তাকিয়ে আছে। আমার গ্যাংয়ের মধ্যে একজন আছে বেস্ট হ্যাকার স্টিভ, সে আমাদের রিলেশনের দিন থেকে স্টেলার কথা বলতে খোল, পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় ছিল এতদিন, এখন তো পরীক্ষাও শেষ, তাই শুভ কাজে দেরি করবে না। তোর হাঁ করে তাকিয়ে আছে, স্টেলার বিয়ে হয়ে যাবে, কিন্তু ক্যাথি কী হবে তা নিয়ে টেনশনে আছে এখন। আনার তোর মুখে ফু দিয়ে তোর ভাবনা জগৎ থেকে বিদায়
নিয়ে নিল। তুর হতাশ হয়ে বলল, না জানি জামাইয়ের পেটে পেটে আর কি কি রহস্য আছে। তুরের আদুরি গলায় মুরব্বি টাইপের কথা শুনে আনান দম ফাটানো হাসি আসে, কিন্তু ব্যথার কারণে হাসতে কষ্ট হচ্ছে। তুর নখ করতে করতে বলল, এখানে খাবারের কোনো সিস্টেম নেই নাকি মাফিয়াদের খাবার নিয়ম নেই? তুরের কথা শুনে আনান তুরকে ইশারা করে মোবাইলের দিকে বলল। তুর মোবাইল আনানের দিকে এগিয়ে দিতেই আনান বলল, তুমি কল দাও শাহেদকে। তুর মোবাইলের দিকে তাকিয়ে বিরক্ত সুরে বলল, লক জানি না তো। আনান মোবাইলের দিকে তাকিয়ে বলল, তোমার বাম হাতের রিং ফিঙ্গারে ফিঙ্গারপ্রিন্ট দিলেই খুলে যাবে। তুর আনানের কথা মতো লক খুলে অবাক হয়ে গেল। আনান চোখ দিয়ে ইশারা করলো কল দিতে। তুর কল লিস্টে লোগো ট্যাপ করতে করতে বিড়বিড় করে বলতে লাগলো, আর কতদিন আছে লিসা? অক্ষর দিতে দিতে শেষ। তুরের কথা আনানের কান অবধি পৌঁছাতে আনান ঠোঁট টিপে হেসে দিল। তুরের শাহেদের নাম্বারে কল দিয়ে আনানের কানের কাছে মোবাইল ধরল। কল রিসিভ করতে আনান বলল, শাহেদ, আমার শালিকাদের নাস্তা করা শেষ হলে আমাদের জন্য নাস্তা আর আমার ওষুধগুলো পাঠিয়ে দাও। শাহেদ মুচকে এসে বলল, ওখানে পাঠাচ্ছিস। তুরের আনানের কান থেকে মোবাইল সরিয়ে কল কেটে দিয়ে বিজ্ঞ ব্যক্তির মতো মোবাইল চেক করতে লাগলো। আনান রেগে যায়নি, বরং তুরের কাছে খুব বেশি খুশি। আনান এই প্রথম কোনো পুরুষ হবে যা বউর মোবাইল চেক করতে বেশ খুশি। আনান এমনই চাইতো যে তোর সব বিষয় আনানের উপর অধিকার খাটাক। তোর কল লিস্ট চেক করতে ঠিক তখনই দরজায় কেউ নক করলো। নক করার শব্দে তোর আনানের কাছ থেকে সরে বসে গায়ে ওড়না ভালো করে জড়িয়ে নিয়ে আনান অনুমতি দিলে দরজা খুলে প্রবেশ করলো শাহেদ। শাহেদের খাবারের ট্রেনে টেবিলের উপর রেখে তুরকে ওষুধ বুঝিয়ে দিয়ে বাইরে চলে গেল। তুর কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে খাবার টেনে নিয়ে আনানের মুখোমুখি বসলো। আনান তুরের কাণ্ড দেখে চুপ থাকে। তুর খাবারের প্লেট থেকে খাবার নিয়ে আনানের মুখের সামনে ধরল। আনান বড় করে নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে আবার খুলল। তুর আনানের দিকে তাকিয়ে আছে। আনান হাঁ করতে তুর আনানের মুখে খাবার পড়ে দিল। আনান আর তুরের খাবার শেষ করলো। তুর খাওয়া শেষ করে ওষুধগুলো খুলে আনানকে খাইয়ে দিল। আনান মাথা কাত করে বলল, আজ তো পুরোই বউ লাগছে। তুর কিটকিটে হেসে বলে উঠল, জিন্স প্যান্ট আর হুডি পরে ওড়না দিয়ে ঘুমটা দাও বউ। তুরের কথা শুনে আনান নিজে হেসে উঠল। আনান সবাইকে 11:30টার দিকে কনফারেন্স রুমে থাকতে বলেছে, সাথে তুর ক্যারিস্টার আর কেউ।